আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের যা বলছি তা আমার নিজের মন গড়া কথা বা ব্যক্তিগত মতামত নয়। এটি হলো মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের দাবি। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের হাতে একটি মহাশক্তি রয়েছে, আর তা হলো স্ট্রেইট অব হরমুজ। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান এই প্রণালীকে নিয়ন্ত্রণ ও পরিচালনায় এতটাই দক্ষ হয়ে উঠেছে যে এখন কার্যত এর উপর সম্পূর্ণ তারই প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে। তারা আরও বলেছে ইরান হরমুজ প্রণালীকে যেন একটা পারমাণবিক অস্ত্রের মতো কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং যখন ইচ্ছা তখন আবারও এর পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে। অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা কার্যত বলছে যে ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, তাদের কৌশলগত অবস্থানই পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী। অন্যদিকে ইরানের কর্মকর্তাদের কেউ থামাতে পারছে না। এক ইরানি কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময়ও তারা উন্নত অস্ত্র তৈরি করা বন্ধ করেনি, তাহলে এখন কেন করবে? আর ধারাবাহিকভাবে নিজেদের আধুনিক অস্ত্রের উৎপাদন চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে এই বিষয়ে বলেছি আমি। ইরান এখন আবারও বলছে যে যদি তাদের শত্রুপক্ষ কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ভেতরে ভেতরে আপনারা এমন কিছু ইরান বিরোধী মুসলমানও দেখতে পাবেন যাদের সমর্থন রয়েছে আলে সৌদ এবং আলে ইহুদির দিকে, কিন্তু তারা প্রকাশ্যে মুখে কিছু বলতে পারছে না যে তারা ইহুদিদের পক্ষে। তাদের চোখে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প মুসলমান, আর যেহেতু ইরান শিয়া তাই তারা কাফের। এই মানসিকতা ছোটবেলা থেকে শেখানো হয়েছে, মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ যাদের বাবা মা অজ্ঞ ছিল তারা তো মানবতা বোঝেনি, সত্য মিথ্যা বা অধিকারের পার্থক্য বোঝেনি, শুধু ফেতনা ফেসাদ সৃষ্টি করেছে, ফেতনা ছড়িয়েছে এবং তারা নিজেদের সন্তানদেরও নিজেদের জাতির জন্য মানুষের প্রতি ঘৃণা করতে শিখিয়েছে। এর ফল এই দাঁড়িয়েছে যে সেই সন্তান এখন বড় হয়েছে, তারও সন্তান হয়েছে, সেও তার সন্তানদের এটাই শিখিয়ে চলেছে যে অমুক সম্প্রদায় হলো কাফের। আমরা একে অপরকে কাফের বলতে থাকলাম, আর বাস্তবে যে সত্যিকারের কাফের সে ইসলামকে দুর্বল করলো, সে মসজিদে কবজা করলো, মুসলমানদের জেলে ভরলো, বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিল, মুসলমানদের উপর মিথ্যা অপবাদ দিল এবং মব লিঞ্চিং করে গণপিটুনি দিয়ে হত্যা করলো। কারণ শত্রু সব মুসলমানকেই মুসলমান মনে করে এসেছে, কিন্তু মুসলমানরা একে অপরকে কখনোই মুসলমান বলে মেনে নেয়নি। কেউ একজনকে শিয়া বলছে, কেউ সুন্নি বলছে, কেউ দেওবন্দি বলছে, কেউ আবার বলছে সে বেরেলভি। কিন্তু আল্লাহর কসম, চিন্তার কত গভীর অবক্ষয় হলে এমন হয় যে কেউ তাদের মুসলমান হিসেবে দেখেনি। এটাই তো আসল সমস্যা, আর এই কারণেই মুসলমানরা মার খাচ্ছে। কিছুদিন আগে এমন অনেক মানুষও ছিল যারা ইরানের বিরোধিতা করত, কিন্তু প্রকাশ্যে তা বলতে পারত না। তারা প্রশ্ন তুলছিল, ইরানের এ চুক্তিতে গাজা কোথায়? ফিলিস্তিনের নামই তো নেই। আরে যখন তোমার জন্মই হয়নি তখন থেকে শুরু করে আজ পর্যন্ত রমজানের শেষ জুম্মাবারে সারা বিশ্বে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে বিক্ষোভ প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে একমাত্র ইরানে। আর শুধুমাত্র ইরানের কারণেই সারা বিশ্বে কুদস দিবস পালন করা হয়। এর ভিত্তি ইরানই স্থাপন করেছিল। ইরান সাধারণ দিনগুলোতেও সবসময় ফিলিস্তিনের কথা বলে এসেছে। ইরান এখন থেকে নয়, বরং অনেক আগে থেকেই ফিলিস্তিনের পাশে আছে। তাই ইরানকে নিয়ে এই প্রশ্ন তোলা অযৌক্তিক। উদাহরণস্বরূপ বলতে হয়, যদি ব্যক্তিগত পর্যায়ে আমার আর আপনার মধ্যে একটা লড়াই হয়, আমাদের লড়াইটা খুব মারাত্মক রূপ নেয়, হাতাহাতি শুরু হয়ে যায়, তারপর তৃতীয় কেউ একজন এসে বলেন তোমরা একটা চুক্তি করে নাও, তুমি ওর উপর হামলা করো না, ও তোমার উপর হামলা বন্ধ করবে। তখন কি আমি বলবো না ওই যে 4 মহল্লা পার হয়ে রাজা সাহেব আছেন ওনার উপর হামলা করা যাবে না? তখন মানুষ বলবে, আরে আগে তুমি তোমার নিজের ঝামেলাটা মেটাও, তারপর ওটা পরে দেখা যাবে। ফিলিস্তিনের ব্যাপারটাও অনেকটা এমনই। ইরান ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে কথা বলেছিল বলেই জাতিসংঘের মঞ্চসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছিল। বিভিন্ন কারণে ইসরায়েল ইরানের ওপর ক্ষুব্ধ ছিল। এখন নিশ্চয়ই তাদের মুখে সজোরে থাপ্পড় পড়েছে। যারা জোর করে এই যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছিল যে দেখো দেখো ইরান তো ফিলিস্তিনের কথা বলছে না। এ প্রসঙ্গে একজন ইরানি অধ্যাপক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে আমরা কখনোই অনুমতি দেব না যে ইসরায়েল গাজা ও ফিলিস্তিনে যা করেছে একই ধরনের পরিস্থিতি লেবাননের ক্ষেত্রেও ঘটাক। আর আমেরিকা আমাদের বলেছিল আপনাদের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা আমরা তুলে নেব, শুধু আপনারা ফিলিস্তিন ইস্যু ছেড়ে দিন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা বন্ধ করে দিন। ইরানি অধ্যাপক নিশ্চিত করে বলেন যে তখন তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য ছিল আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলা কখনোই বন্ধ করব না। নিঃসন্দেহে ইরানের এই যে জয় হয়েছে তা সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহেই সম্ভব হয়েছে। তার ইচ্ছাতেই ইরানের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল বিশ্ববাসীর সামনে অপদস্থ হয়েছে। ইরানের আরেকটি বড় বিজয়ের কথা বলি। ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে কি বলেছেন তা বাদ দিন। আমেরিকা দ্রুতই ইরানকে অনুমতি দিয়ে দিয়েছে এবং নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যাতে তারা তেল বিক্রি করতে পারে। আর ইরান এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে বুক ফুলিয়ে নিজেদের তেল বিক্রি করছে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছেন যে শান্তি চুক্তির আলোচনায় লেবানন, উপসাগরীয় দেশসমূহ, ইসরায়েল, আমেরিকা এবং ইরান জড়িত রয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যেই তো ফিলিস্তিন এসে গেল, আর এটা তো আরব অঞ্চলেরই অংশ। এবার দেখুন, আমেরিকা গত দুদিন ধরে অস্বীকার করেছে যে না, আমরা ইরানের দাবিগুলো মানিনি।
কিন্তু ইরান নিজের হাঁটু যেভাবে আমেরিকা আর ইসরায়েলের ঘাড়ে চেপে ধরেছে, তাতে আমেরিকা ও ইসরায়েল ফেঁসে গেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন যে আরব, আমেরিকা এবং ইসরায়েল এ শান্তি চুক্তিতে যুক্ত আছে। জেডি ভ্যান্স ইহাও নিশ্চিত করেছেন যে ইরান হিজবুল্লাহকে ফান্ড দেয়, টাকা পয়সা যোগায়, তাই আমরা সেই সব উৎস বা ব্যাংকগুলোকে আনফ্রিজ করব না যেগুলোর মাধ্যমে ইরান হিজবুল্লাহকে টাকা পাঠায়। বোধহয় এমন কোনো মানুষই নেই যে আমেরিকার আসল রূপটা চেনেন না। কিন্তু যেহেতু ইরানের কাছে এমন নাকানি চুবানি খেতে হয়েছে, তাই এখন নিজেদের কথা থেকে তো পাল্টাতেই হবে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছেন যে আমাদের কখনোই এমন কোনো উদ্দেশ্যই ছিল না যে আমরা রেজা পাহলভিকে ইরানের রাষ্ট্রপতি বানাবো। খোদার কসম, এরা আর কত মিথ্যা কথা বলবে। ডোনাল্ড ট্রাম্পের সে বক্তব্যগুলো কেউ ভুলে যায়নি, যেখানে তিনি বারবার পাহলভির নাম নিয়ে বলেছিলেন যে ইরানের ক্ষমতা তার হাতে তুলে দেয়া হবে। কিন্তু ইরান যখনই আরব, আমেরিকা এবং ইসরায়েলকে উচিত শিক্ষা দেওয়া শুরু করল, তখনই ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরে গিয়েছিলেন যে রেজা পাহলভির সমস্ত পাহলভিগিরি ইরান বের করে দিয়েছে। আমরা একে এখন আর কোথাও দাঁড় করাতেই পারবো না। আর আজকের দিনেও রেজা পাহলভির সমর্থকরা কাঁদছে, লাঞ্ছিত হচ্ছে এবং তারা পুরোপুরি নগ্ন হয়ে গেছে। এখন যখন এত বড় পরাজয় হয়েছে, তখন জেডি ভ্যান্স বলছে আমাদের কখনোই এমন উদ্দেশ্য ছিল না যে আমরা রেজা পাহলভিকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানাবো। এটা তো ওখানকার জনগণ আর সরকারের ভেতরকার ব্যাপার ছিল। আমাদের তো শুধু এটুকুই দাবি ছিল যেন ইরান পারমাণবিক অস্ত্র না বানায়। বুঝতে পারছেন আমেরিকা কত বড় মিথ্যাবাদী। দুনিয়াতে আমেরিকার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। যদি বিষয়টি শুধু পারমাণবিক কর্মসূচি নিয়েই হতো, তাহলে কেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে শহীদ করা হলো? অথচ খামেনি শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করতেন। যখন ইরানের জনগণ ও আইআরজিসি চাপ দিচ্ছিল যে আমাদের পারমাণবিক অস্ত্র বানিয়ে নেওয়া উচিত, তখন খামেনি একটা ফতোয়া জারি করে বলেছিল যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা উচিত নয়। কিন্তু এখন তাকে হত্যা করার পর এরা বলছে যে আমাদের তো কোনো উদ্দেশ্যই ছিল না সরকার ফেলার, আর না ইরানের ভেতরে কোনো বিষয়ে নাক গলানোর ইচ্ছা ছিল। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল যেন পারমাণবিক অস্ত্র না বানানো হয়। আরে ভাই, খামেনি সাহেব তো আগেই বলেছিলেন যে পারমাণবিক অস্ত্র বানানোই যাবে না। তাই একটা কথা পরিষ্কার যে আমেরিকা মিথ্যার উপর মিথ্যা বলে চলেছে। সম্প্রতি জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা ইরানে $1 বিনিয়োগ করবে না। কিন্তু এই রিপোর্টটি দেখে নিন যে $300 বিলিয়ন ইরানকে দেওয়ার কথা তার অর্ধেক অর্থাৎ $150 বিলিয়ন প্রতিশ্রুতি তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। পুরো প্ল্যানিং হয়ে গেছে যে ইরানের কোন কোন কোম্পানিতে কিভাবে আমেরিকা ইনভেস্ট করবে এবং কিভাবে এই $150 বিলিয়ন ইরানের কাছে পৌঁছাবে। অর্থাৎ 150 বিলিয়ন তো কমিটমেন্ট হয়ে গেছে, আর বাকি $150 বিলিয়ন পরে দেওয়া হবে। কিন্তু আমেরিকা ক্যামেরার সামনে এসে কি বলছে ওগুলো অন্য কথা, কিন্তু ভেতরে ভেতরে যা চলছে সেটাই আসল সত্য, আর আমি সেটাই আপনাদের অনবরত জানাতে থাকব। আমার বন্ধুরা, মধ্যপ্রাচ্যের যে দ্বিতীয় ইসরায়েল রয়েছে, এটি সমস্ত মুসলিম উম্মার মনে রাখা উচিত। সেই দ্বিতীয় ইসরায়েল হলো ইউএই। রিপোর্ট বলছে শুরুর দিকে যখন যুদ্ধ বাঁধল, তখন ইউএই এর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা চুক্তির জন্য ইসরায়েলে ছুটে গিয়েছিলেন যে ভাই সাহেব, ইসরায়েল যেন আমাদের বাঁচায়, ইসরায়েল যেন ইরানের হামলা থেকে আমাদের রক্ষা করে। তারপর ঘটনা তো আপনারা জেনে গেছেন যে ইসরায়েল তাদের আইডিএফ বা সেনাবাহিনী ইউএইতে পাঠালো, ইউএইকে অস্ত্র দিল, ইউএইকে গোয়েন্দা তথ্য দিল এবং ইউএই ইরানের উপর হামলা চালালো। সে সমস্ত বিষয় এখন ফাঁস হয়ে গেছে। এসব সহযোগিতা সত্ত্বেও সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ইউএই। ইরান ইউএই এর বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে। ইউএই অন্য মুসলিম দেশগুলোর পরিবর্তে ইসরায়েলের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে। দুনিয়াতে ইউএই এবং ইউএই এর মতো ইহুদিদের দোসররা বেইজ্জতি হয়ে গেছে। এদিকে ইউএই এখন ফ্রান্সের সাথে কথা বলছে আরও বেশি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে। নিঃসন্দেহে ইরানের অস্ত্র হয়তো ততটা বিপজ্জনক ছিল না যতটা অন্যদের কাছে আছে, কিন্তু আজকের দিনে বিশ্বের প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন ইরানকে শক্তিশালী বলে গণ্য করা হয়। ইরানের অস্ত্র যতই দুর্বল হোক না কেন, সুপার পাওয়ারকে হারিয়ে ইরান এটা বুঝিয়ে দিয়েছে যে তোমরা রাফাল কেনো আর F-35 কেনো, আল্লাহ আমাদের সাথে আছেন, সত্যের সাথে আছেন এবং সময় সবারই আসবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে ইরান স্ট্রেইট অফ হরমুজের নিরাপত্তা ও ব্যবস্থাপনা করবে, অর্থাৎ ইরান স্ট্রেইট অফ হরমুজের পরিচালনা করবে। নিন এবার এই গুরুতর বিষয়টি শুনে নিন। ইরান জানিয়েছে যে গত 2 দিনে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল 82 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েল যদি এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে তবে আমরা পাল্টা জবাব দেব। আমি কালকেও বলেছিলাম, পরশুও বলেছিলাম, আপনাদের অনবরত এটাই জানিয়ে এসেছি যে আমি ব্যক্তিগতভাবে আমেরিকা ও ইসরায়েলের লিখিত কাগজের উপরও ভরসা করি না। আর ইসরায়েল তো পুরোপুরি মরিয়া হয়ে গেছে যাতে যে কোনো উপায়ে আমেরিকা ও ইরানের এই চুক্তিটা ভেস্তে যায়। এ কারণেই তারা লেবাননের উপর আরও বেশি হামলা চালাচ্ছে। লেবাননে ইসরায়েলের চালানো সাম্প্রতিক হামলায় 4 জন লেবানিজ শাহাদাত বরণ করেছে। পরিস্থিতি উত্তপ্ত তো হবেই। ইসরায়েল আমেরিকার কথা শুনছে না, বরং আমেরিকার কাছে ইসরায়েল বলছে যে আমরা এই চুক্তির মধ্যে লেবাননকে সামিল করব না এবং আমরা লেবাননের উপর হামলা চালানো জারি রাখব।
ডোনাল্ড ট্রাম্পের আসলে যা করা উচিত তা হলো আমেরিকা যেন ইসরায়েলকে আগামী 6 মাসের জন্য যে কোনো ধরনের অস্ত্র দেওয়া বন্ধ করে দেয় এবং অস্ত্রের উপর এমন নিষেধাজ্ঞা জারি করে যাতে অন্য কোনো দেশও ইসরায়েলকে অস্ত্র না দিতে পারে। এমন একটা সীমিত নিষেধাজ্ঞা কার্যকর হলে দুদিনের মধ্যে ইসরায়েল সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।